আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আমি কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে লাস্ট লেকচারে আমি তোমাদেরকে যান্ত্রিক শক্তি রিলেটেড কয়েকটা সিকিউ সলভ করে দিয়েছিলাম এবং আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। তোমরা অনেকেই ম্যাথগুলো পেরেছো, যারা পারোনি তারা এখনও চেষ্টা করতে থাকো। লেকচারগুলো ভালোভাবে বুঝতে পারলে তোমরা ম্যাথগুলো পারবা। তো আমাদের আজকের যে টপিকটা স্টুডেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিক রিলেটেড সিকিউ প্রায় তোমার প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে এবং মাল্টিপল বোর্ডেও প্রায় এই টপিক রিলেটেড কোশ্চেনটা আসে। আর সেই টপিকটা হচ্ছে পরন্ত বস্তুর শক্তির সংরক্ষণশীলতা যাচাই, কনজারভেশন অফ এনার্জি অফ ফলিং বডিজ। আচ্ছা, আমরা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে কি জানি? শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে আমরা যতদূর জানি যে শক্তির কোনো বিনাশ নেই, তাই না? শক্তির কোনো বিনাশ নেই। দেখো, আমি যদি এখানে তোমাকে একটু সংক্ষেপে, আমি আগে আলোচনা করতে, আমি এখন যে সংক্ষেপে লিখি যে শক্তির নিত্যতা জিনিসটা কি ছিল। দেখো, এটা হচ্ছে তোমার মোটামুটি দুইটা পয়েন্টে বিভক্ত। একটা পয়েন্ট হচ্ছে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। মানে তুমি এই মহাবিশ্বে কোনো শক্তি সৃষ্টিও করতে পারবে না, কোনো শক্তি বিনাশও করতে, ধ্বংসও করতে পারবে না বা নষ্টও করতে পারবে না। অর্থাৎ শক্তির পরিমাণ সুনির্দিষ্ট। অর্থাৎ শক্তির পরিমাণ নির্দিষ্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কনজারভেশন অফ এনার্জির একটা তোমার খুব ইম্পর্ট্যান্ট একটা থিওরি পয়েন্ট আর কি, পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে তুমি সৃষ্টি বা বিনাশ করতে পারবে না, কিন্তু শক্তিকে তুমি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর, মানে শক্তির রূপান্তর সম্ভব। সিম্পলি অ্যাজ দ্যাট, যে শক্তির রূপান্তর সম্ভব। শক্তি রূপান্তর বলতে আমরা জানি যে শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে তোমার রূপান্তর করা যায়। এই হচ্ছে শক্তির নিত্যতা। তো আমরা এখন যে জিনিসটা খেয়াল করব, দেখো যে পরন্ত একটা বস্তু আমার এখানে আছে, যেটা তোমার বস্তুটার ভর হচ্ছে তোমার এম। দেখো যে এম ভরের একটা বস্তু ও তোমার এ বিন্দুতে এখন আছে। এটা হচ্ছে আমাদের ভূমি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সারফেস বা পৃষ্ঠ। ঠিক আছে, সারফেস বা পৃষ্ঠ থেকে অবজেক্টটার তোমার উচ্চতা হচ্ছে এইচ। ক্লিয়ার? সারফেস থেকে অবজেক্টটা এখন এইচ উচ্চতায় আছে। আর তারপরে যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিলা, ঠিক আছে, বস্তুটাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন বস্তুটা তোমার বি পয়েন্টে আসলো। এই বি পয়েন্টে আসতে আসতে অবজেক্টটা তোমার এক্স পরিমাণ দূরত্ব তোমার অতিক্রম করেছে অলরেডি। আর যখন সে বি পয়েন্টে আসে তখন সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে? দেখো, যেহেতু টোটাল হাইট এইচ আর এইখানে যেহেতু এক্স পরিমাণ ডিস্টেন্স সে কাভার করছে, তাহলে এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। এটা আমি করতে করতে আরেকটু ক্লিয়ার তোমাদের কাছে হয়ে যাবে। তা আমাদের যে কাজ হচ্ছে, এই যে এটা পরন্ত বস্তু, দেখো এই পরন্ত বস্তুটার এ বিন্দুতে কত এনার্জি ছিল আমরা এটা ক্যালকুলেট করব। এ বিন্দুতে কত এনার্জি ছিল এটা আমরা ক্যালকুলেট করব। তারপরে আমরা বি বিন্দুতে কত এনার্জি ছিল এটাও আমরা ক্যালকুলেট করব। তারপর আমরা সি বিন্দুতে কত এনার্জি ছিল এটাও আমরা ক্যালকুলেট করব। এই তিনটা পয়েন্টের টোটাল এনার্জি ক্যালকুলেট করে আমরা যদি দেখি নতুন কোনো শক্তি সৃষ্টি হয়নি, মানে এ বিন্দুতে যা এনার্জি, বি বিন্দুতে যা এনার্জি আর সি বিন্দুতেও যদি একই এনার্জি পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারবো যে পরন্ত বস্তুটা, মানে আমার এই পরন্ত বস্তুটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। অর্থাৎ শক্তির কোনো সৃষ্টিও নেই, শক্তির কোনো বিনাশও নেই। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি আমাদের মানে গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে এই পরন্ত বস্তুটার এ বি সি এই তিনটা পয়েন্টের মোট এনার্জি আমরা ক্যালকুলেট করব বা মোট যান্ত্রিক শক্তি আমরা ক্যালকুলেট করব। ওকে, তো দেখো আমরা জানি যান্ত্রিক শক্তি কি শিক্ষার্থীরা? যান্ত্রিক শক্তি হচ্ছে
বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাই না? এই দুইটা এনার্জি মিলে হচ্ছে আমাদের মেকানিক্যাল এনার্জি, পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তো আমরা প্রথমে আমাদের যেই এ বিন্দু, ক্লিয়ার? তো দেখো আমি প্রথমে এ বিন্দুটা ক্যালকুলেট করি। এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, এটা হচ্ছে তোমার ধরো ই এ, আমরা পয়েন্টটার নাম দিলাম এনার্জি অ্যাট দ্য পয়েন্ট এ। এখন এটা হবে কি, এ বিন্দুতে বিভব শক্তি কত, ইপিএ, পটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট এ, প্লাস ই কে এ, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ। আচ্ছা, পটেনশিয়াল এনার্জি শিক্ষার্থীরা বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা। তাহলে ভর কত? এম, অভিকর্ষ ত্বরণ জি, আর দেখো উচ্চতা ভূমি থেকে হিসাব করতে হবে। রিপিট, আমি এখানে নোটস লিখতেছি একটা, এই নোটসটা যেন কখনো তুমি না ভুলো, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এই নোটসটা কখনোই ভোলা যাবে না। যে উচ্চতা, এখানে আমি লিখলাম নোট, যে উচ্চতা সব সময় পৃষ্ঠ থেকে হিসাব করতে হবে। ক্লিয়ার? এটা কিন্তু শিক্ষার্থীরা মাথায় রেখো অলওয়েজ, যে উচ্চতা সবসময় পৃষ্ঠ থেকে হিসাব করতে হবে। আচ্ছা, এখন তোমার তাহলে পৃষ্ঠ থেকে এই এম উচ্চতার, সরি এম বরের বস্তুটার এ বিন্দু পর্যন্ত হাইট কত? হাইট হচ্ছে এইচ, তাহলে উচ্চতা হচ্ছে এইচ, এখানে তুমি এইচ লিখলাম। আচ্ছা, আর আমরা ধরতেছি এ পয়েন্টে বস্তুটা স্থির ছিল, আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা ধরলাম এ পয়েন্টে বস্তুটা স্থির ছিল। তাহলে স্থির যেহেতু ছিল, তাহলে তার গতিশক্তি আছে? যেহেতু স্থির ছিল, তার কিন্তু কোনো বেগ নেই, তাহলে গতিশক্তি জিরো, কারণ গতি না থাকলে তো আর গতিশক্তি আসবে না, জিরো। তুমি টোটাল পাচ্ছ কি? টোটাল তুমি পাচ্ছ এম জি এইচ জুল। এটা তুমি কোন পয়েন্টে পেলা? এটা তুমি পেলা এ পয়েন্টে। ক্লিয়ার? তাহলে তোমার এ পয়েন্টের এনার্জিটা আমি এখানে মার্ক করে রাখি। এবার আসো আমরা এনার্জি ক্যালকুলেট করব বি পয়েন্টে। দেখো দেখো বি বিন্দুতে যান্ত্রিক শক্তি, তাহলে এটা হবে আমাদের ই বি, আর এখানে আমাদের বিভব শক্তি হবে ই পিবি প্লাস ই কেবি। পটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট বি, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট বি। তুমি চাইলে এইসব সাফিক্স না দিয়ে শুধু ইপি আর ইকে লিখলেও পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো বিভব শক্তি কি? ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ কি? উচ্চতা গুণ উচ্চতা। শিক্ষার্থীরা তাহলে দেখো, উচ্চতা সবসময় পৃষ্ঠ থেকে হিসাব করতে হবে। তাহলে পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, পৃষ্ঠ থেকে বি পর্যন্ত উচ্চতা কত? এইচ মাইনাস এক্স। তাহলে আমি এই জায়গায় কি লিখবো? এই জায়গায় আমি লিখবো এইচ মাইনাস এক্স। আচ্ছা,
এবার আসো তুমি গতিশক্তি, যেটা ই কে বি। এই পয়েন্টে কিন্তু গতিশক্তি আছে, কারণ এই পয়েন্টে কিন্তু বেগ আছে স্টুডেন্ট। ওকে, এই পয়েন্টে কিন্তু বেগ আছে। প্রথমে স্থির ছিল, আমি যখন ছেড়ে দিয়েছি তখন কিন্তু সে প্রতি মুহূর্তে তার বেগ বাড়তে 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 এই পর্যন্ত আসছে। তাহলে এই পয়েন্টে কিন্তু বেগ আছে। তাহলে বি বিন্দুতে যেহেতু বেগ আছে, তাহলে বি বিন্দুতে গতিশক্তি আছে। তাহলে গতিশক্তি তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ধরলাম আমার বি বিন্দুতে, বেগ হচ্ছে v1, বেগ হচ্ছে v1 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তুমি এখানে তাহলে গতিশক্তি কি লিখবা? গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম v1 স্কোয়ার হবে। আচ্ছা, এখন দেখো তাহলে এই জায়গায় তুমি কি পাচ্ছ? এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস ক্যালকুলেট করব। ভি স্কোয়ার, আমরা জানি একটা গতি থেকে আমরা একটা ফর্মুলা জানি না, সেই ফর্মুলাটা কি? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs, তাই না? পরন্ত বস্তুর একটা সূত্র তো আমরা সবাই জানি। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে যে, আমি যদি এখানে লিখি, জাস্ট তোমাদেরকে মনে করার জন্য, যে এই পাশে লিখলাম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gs। এটা তো আমরা সবাই জানি। তো আমরা সেই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো, আমার বস্তুটা কিন্তু এ পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করেছে। এ পয়েন্ট থেকে সে তোমার এসেছে এখানে বি পয়েন্ট পর্যন্ত। এ পয়েন্ট থেকে বি পর্যন্ত তার দূরত্ব কত? এক্স। এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স মিটার। তাহলে তুমি এখানে কি লিখতে পারবা? v1 স্কোয়ারটা তুমি লিখতে পারবা ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু তুমি দিবা এক্স, কারণ তুমি এ থেকে বি পর্যন্ত দূরত্ব হিসাব করতেছো। ওকে শিক্ষার্থীরা, তুমি এ থেকে বি পর্যন্ত, কারণ বস্তুটা স্থির ছিল, বি পয়েন্টে এসে বেগ হয়েছে v1, তাহলে এ থেকে বি পর্যন্ত তার দূরত্ব কত? এক্স মিটার। ক্লিয়ার? তাহলে ইউ স্কোয়ার প্লাস 2gx। এখন আমরা দেখি, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম। এখন দেখো ইউ স্কোয়ার কি? আমার ইউ স্কোয়ার কিন্তু 0, এই টার্মসটা কিন্তু আমার 0 হয়ে যাবে, কারণ বস্তু প্রথমে স্থির ছিল, স্থির মানে তার কোনো বেগ ছিল না, বেগ না থাকার কারণে 0 স্কোয়ার 0 হয়ে গেল। তাহলে শুধু কি থাকলো তোমার 2gx, তাহলে ইন্টু তোমার 2gx। এই 2 আর এই 2 তোমার ক্যান্সেল, তাহলে তুমি এখানে পাচ্ছ mgh মাইনাস mgx প্লাস mgx। তাহলে mgx তোমার ক্যান্সেল, তাহলে তুমি পাচ্ছ mgh। এটা হচ্ছে তোমার বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। দেখো এবার তুমি এ বিন্দুতে যে এনার্জি পেলা, সরি এখানে জুল লিখতে হবে। ওকে, জুল কিন্তু লিখতে হবে। দেখো, তুমি এ বিন্দুতে যা এনার্জি পেলা, তুমি কিন্তু বি বিন্দুতে একই এনার্জি পেলা, mgh। এবার আমরা হিসাব করব শিক্ষার্থীরা সি পয়েন্টে। ওকে, দেখো এবার আমরা হিসাব করব সি পয়েন্টের যান্ত্রিক শক্তি। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের ই সি, সেটা হবে ই পি সি প্লাস ই কে সি। আচ্ছা, এবার দেখো
আমাদের যখন সে সি বিন্দুতে আসছে তখন বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে এম জি ইন্টু কি উচ্চতা। সি বিন্দুতে তো সে পৃষ্ঠেই চলে আসছে, তাই না শিক্ষার্থীরা? সি বিন্দুতে সে পৃষ্ঠেই চলে আসছে না? তো যেহেতু সি বিন্দুতে সে পৃষ্ঠেই চলে আসছে, তাহলে কি আর তার কোনো বেগ এই পয়েন্টে আছে? সরি, তার কোনো উচ্চতা আছে এই জায়গায়? তার কিন্তু কোনো উচ্চতা নেই। তার কিন্তু কোনো উচ্চতা এই পয়েন্টটাতে নেই স্টুডেন্টস। তাই সি বিন্দুতে উচ্চতা হচ্ছে তোমার 0। আচ্ছা, এবার দেখো সি বিন্দুতে গতিশক্তি কত। ধরো সি বিন্দুতে তোমার বেগ যেটা বেগ, এটা হচ্ছে v2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তোমার গতিশক্তি হবে হাফ এম v2 স্কোয়ার, হাফ এম v2 স্কোয়ার। আচ্ছা, এখানে কোনো স্টুডেন্টের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এটা যখন ভূমিতে পড়েই যাবে তখন তো তার বেগ 0 হয়ে যাবে। হ্যাঁ, এই পয়েন্টটা তোমার লজিক্যাল, এই পয়েন্টটা তোমার মাথায় আসছে এবং কোশ্চেনটা লজিক্যাল একটা কোশ্চেন, যে যখন বস্তুটা ভূমিতে আঘাত করবে তখন তো এখানে তার বেগ 0ই হয়ে যাবে। তবে স্টুডেন্ট তোমাকে এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, এই সি পয়েন্টটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার আগে। এই সি পয়েন্টটাতে যে বেগ v2, যে বেগটা v2, এটা হচ্ছে ভূমিতে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। আমি এখানে এটাও একটা নোটস আকারে লিখে দিচ্ছি, এটা একটা নোট দিয়ে দিচ্ছি যে v2 বেগ ভূমিতে স্পর্শ করার আগে। ঠিক আছে, ঠিক আগ মুহূর্তে। আচ্ছা, তো এখন দেখো, এখন তুমি তাহলে এখান থেকে কি পাচ্ছ? দেখো এম জি ইন্টু 0, এম জি ইন্টু 0 কি? এটা তো 0ই, প্লাস হাফ এম। এখন আমরা v2 বের করব, তো ভি স্কোয়ার কি? ইউ স্কোয়ার প্লাস 2gs। তো আমরা এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত হিসাব করি। ওকে, আমরা এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত হিসাব করি। দেখো একদম প্রথমে বেগ ছিল ইউ স্কোয়ার প্লাস 2g, আর এ থেকে সি পর্যন্ত আসছে শিক্ষার্থীরা, এ থেকে সি পর্যন্ত আসছে স্থির অবস্থান থেকে v2 বেগ। এই স্থির অবস্থান থেকে v2 বেগ পর্যন্ত আসতে এ থেকে সি পর্যন্ত সে কত দূরত্ব অতিক্রম করেছে? h পরিমাণ। যেমন আমার বি বিন্দুতে এ থেকে বি পর্যন্ত আসতে সে দূরত্ব অতিক্রম করেছিল x। ওকে, তেমনি এ থেকে সি পর্যন্ত আসতে দূরত্ব অতিক্রম করেছে h। তাহলে তুমি এখানে দিবা h। দেন তুমি কি পাচ্ছ? দেন তুমি পাচ্ছ 0 তো 0ই, হাফ ইন্টু এম ইন্টু ইউ কি? এই ইউ কিন্তু আমার 0। তুমি পাচ্ছ শুধুমাত্র 2gh। 2 ক্যান্সেল। তাহলে দেখো, অতএব আমরা পাচ্ছি ইসি, এটাও আমাদের mgh জুল। mgh। ওকে, তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, এই যে 3টা পয়েন্ট, এ পয়েন্ট সেখানে এনার্জি mgh জুল, বি পয়েন্ট এনার্জি mgh জুল, সি পয়েন্ট ভূমিতে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে mgh জুল। অর্থাৎ পরন্ত বস্তু প্রত্যেকটা পয়েন্টে, মানে মাটিতে পড়ার, শোনো, মাটিতে পড়ে গেলে কিন্তু আর সে পরন্ত থাকে না। তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, একটা অবজেক্ট যখন মাটিতে স্পর্শ করে ফেলে তখন সে আর পরন্ত থাকে না। মাটিতে স্পর্শ করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সে পরন্ত, মানে পড়তেছে মাটিতে। তাহলে একটা পরন্ত বস্তু যে কোনো উচ্চতা থেকে পড়ুক না কেন, ভূমিতে স্পর্শ করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত
প্রত্যেকটা পয়েন্টে তার এনার্জি সমান, সেটা হচ্ছে mgh জুল, mgh জুল, mgh জুল। দেখো আমি তোমাদেরকে থিওরিটা আজকে প্রুফ করে দিলাম। ওকে, তো তোমাদের আজকে লেকচারটা তোমাদের এই পর্যন্তই থাকলো। তোমরা এই লেকচারটাই, ঠিক আছে, আমি এখানে যেই লেকচারটা তোমাদেরকে পুরোটাই যে প্রুফ করে দিলাম, তোমরা এই লেকচারটাই সুন্দর করে গুছিয়ে তোমরা 3টা পয়েন্ট তোমরা প্রত্যেকটা পয়েন্টে এইচডাব্লিউ বের করবা, সরি এনার্জি বের করে এটা এইচডাব্লিউ হিসেবে জমা দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।